সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুর ইসলাম। মঞ্জু, স্বাগত। মঞ্জু, আপনাকে ধন্যবাদ। আপনাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম দেখছি অন্যরকম। খুনের পরিকল্পনায় সাবেক 2 এমপি ও 2 বড় ব্যবসায়ী। বে অফ বেঙ্গলে ঘাঁটি বানাতে দিচ্ছি না বলেই আমি খারাপ। মানবজমিন বেনজিরের সম্পত্তি ক্রুকের নির্দেশ, এমপি হত্যায় পরতে পরতে রহস্য। সমকাল মোটা অঙ্কের পাওনার বিরুদ্ধে কি খুন? ব্যাংকে আস্থা না ফিরলে বিপর্যস্ত হবে অর্থনীতি। আমাদের সময় এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে, ধরাছোঁয়ার বাইরে থাকতেই খুনের স্পট হয় কলকাতা। জায়জায় দিন 30 মিনিটে শেষ কিলিং মিশন। বেনজিরের ব্যাংক হিসাব ও সম্পত্তির ক্রুকের নির্দেশ। দেশ রূপান্তর বেনজিরের সম্পদ জব্দের নির্দেশ। শুরু 150 কোটি আত্মসাতে। কালবেলা ঘরে বসে সাজা খাটার নতুন আইন হচ্ছে, দেশেও হয়েছিল হত্যা চেষ্টা। আজকের পত্রিকা 200 কোটির সোনার দ্বন্দ্বে খুন, এখানে খ্রিস্টান দেশ তৈরির চক্রান্ত হচ্ছে। প্রধানমন্ত্রী। খবরের কাগজ, খুন ঢাকতেই পৈশাচিকতা, বেনজিরের সম্পত্তি ও 33 অ্যাকাউন্ট জব্দের নির্দেশ। সময়ের আলো, মরদেহ না পাওয়ার সংখ্যা, সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের নির্দেশ। আলোকিত বাংলাদেশ সরকারের স্মার্ট ইকোনমি বাস্তবায়নে এসএমই খাতের গুরুত্ব বাড়ছে। জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করলে ছাড় নেই প্রধানমন্ত্রী। টিভিএস ফ্রাইডে, এ হোয়াইট ম্যান অফার্ড মি স্মুথ রিটার্ন টু পাওয়ার ইন এক্সচেঞ্জ ফর এয়ার বেজ ইন বে, প্রাইম মিনিস্টার হাসিনা। এই হলো শিরোনাম। সে শিরোনামে হচ্ছেন আনোয়ারুল আজিম আনার, যিনি 3 বার এমপি হয়েছিলেন ঝিনাইদহ 4 থেকে। কলকাতায় খুন হয়েছেন। খুন নিয়ে অনেক রহস্য এখনও, যদিও আমরা কেউ কেউ কনক্লুশন ড্র করেছি যে আসলে একজনই খুন করেছে। এটা সাধারণভাবে একটা মানুষের মধ্যে একটা কী আছে, জানার কৌতূহল আছে। সেটা হচ্ছে যে এত বড় খুন হলো একা কারো পক্ষে কি সম্ভব কিনা? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমার কাছে আপনার কাগজের হেডিংটাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট হেডিং মনে হয়, যে পরতে পরতে রহস্য। এটা যত সময় যাবে আমার মনে হয় রহস্য আরও বেশি ঘনীভূত হবে। এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে আমাদের গোয়েন্দা এবং আমাদের হোম মিনিস্টার আমাদের বলছেন যে আনার খুন হয়েছেন। তো আমরা সাধারণত জানি খুন হলে লাশের সম্পর্ক থাকে, লাশ তো আমরা পাচ্ছি না। এবং আমাদের গোয়েন্দা প্রধান বলছেন যে পরিপূর্ণ লাশ পাওয়া যাবে না, হয়তো খণ্ডিত কিছু অংশ পাওয়া যাবে। এবং খণ্ডিত অংশ যে আমরা পাওয়া যাবে সেই কথাই বা আমরা বললাম কিভাবে? আর খুনের যে আমরা যদি এখন পিও বলি যে ঘটনাস্থল আমরা যদি খুন ধরেই নেই, খুন তো হলো কলকাতাতে। কলকাতায় একটা মামলা হয়েছে, ঢাকায় একটা মামলা হয়েছে। আমরা যদি খুন ধরেই আলোচনা করি, মামলা হলে বিচারটা কোথায় হবে? কলকাতায় হবে না ঢাকায় হবে? ঢাকায় যদি হয় তবে খুনের যে পরিকল্পনা ঢাকায় হয়েছে, যেটা গোয়েন্দা প্রধান বলেছেন, সেখান থেকে ধরে মামলা ঢাকায় চলবে, যে খুনের পরিকল্পনা ঢাকায় হচ্ছে, সুতরাং পিওটা ঢাকায়। এই শেরবাংলা খুন যেখানে হয়েছে বিচারটা কিন্তু সেখানেই হতে হবে, বিচারটা সেখানে আইন তাই বলে। কিন্তু বাংলাদেশের এখনকার আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু পরিকল্পনা ঢাকায় হয়েছে, সুতরাং বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশের গোয়েন্দারা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী হয়তো ওই পিওটা বাংলাদেশকেই পিও হিসাবে ধরে আগাবে শেরেবাংলা নগরের মামলার প্রেক্ষিতে। এবং ইতিমধ্যেই গতকাল আদালত থেকে বলা হয়েছে যে প্রতিবেদন দাখিল করার জন্য আদালত 4 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। 4 তারিখ পর্যন্ত, 4 তারিখে এই আনারের ব্যাপারে প্রতিবেদন দাখিল করার জন্য। তো যেই আজকে গোয়েন্দা প্রধান হারুন রশিদ সাহেব যে বর্ণনা দিলেন যে আনারকে খুন করার পরে তার লাশ টুকরা টুকরা করা হয় এবং সেই লাশ টুকরা করে মাংস থেকে, হাড় থেকে মাংস আলাদা করা হয়, সেই মাংসের মধ্যে হলুদ মিশানো হয়, তারপরে সেটা ফ্রিজে রাখা হয়, এরপরে সেটা ওই ফ্ল্যাট থেকে বের করে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এবং তার যে দুইটা মোবাইল 2 জায়গায় চলে যায়, সেটা বিভ্রান্ত করার জন্য, গোয়েন্দাদের এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই যে বর্ণনা, এটা কিন্তু
একটা লোমহর্ষক বর্ণনা, বাংলাদেশের এরকম লোমহর্ষক বর্ণনা, এই এমপি এইরকম মাপের কোনো হত্যাকাণ্ড বাংলাদেশে কিন্তু এর আগে কখনোই যেভাবে যে বর্ণনাটা তো দেওয়া হয়েছে বা আমরা যারা হোল জাতি পুরো জাতি এটা শুনেছেন, এ থেকে কি আপনার ধারণা হয় না যে পেশাদার খুনি ছাড়া এটা সম্ভব না? আর এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, হোম মিনিস্টার কথা বলছেন আর গোয়েন্দা প্রধান কথা বলছেন, যারা খুন করেছে, যাদেরকে যে ৩-৪ জন ধরা হয়েছে বাংলাদেশে, এবং কলকাতাতেও একজনকে অ্যারেস্ট করা হয়েছে, সন্দেহভাজন আটক করা হয়েছে, এবং তাদের টোটাল জবানবন্দি যতক্ষণ পর্যন্ত আদালতে প্রসিড করার পরে যতক্ষণ পর্যন্ত আদালতে তারা জবানবন্দি না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমরা তাদের জবানবন্দি হিসেবে পাচ্ছি না। আমরা এখন ইন্টারোগেশনের পরে আদালতে তাদেরকে প্রডিউস করা হলে সেইটা তাদেরকে যখন রিমান্ডে নেবে, রিমান্ডে নিয়ে আরও যখন তথ্য বের হবে, যত দিন যাবে, যত বেশি আইনি প্রক্রিয়ার দিকে যাবে, এটার রহস্য কিন্তু তত বেশি ঘনীভূত হবে। শুধু কি আমরা এই এখন পর্যন্ত যেটা দেখছি যে মাস্টার মাইন্ড হলো শাহীন, আখতারুজ্জামান শাহীন। শুধু কি শাহীন? এর পিছনে কি আরও কোনো কারণ থাকতে পারে না? শাহীনের সাথে দ্বন্দ্বটা কী ছিল? ব্যবসার দ্বন্দ্ব, চোরাচালানের দ্বন্দ্ব, স্বর্ণের ব্যবসার দ্বন্দ্ব। কোনো কাগজ বলছে 200 কোটি টাকার একটা হিসাবের একটা ভাগ বাটোয়ারা ছিল। তো সেটা যদি হয়, তো সেই 200 কোটি টাকার ভাগ বাটোয়ারা কিসের ভাগ বাটোয়ারা? বলা হচ্ছে যে আনার সাহেব উনি গোল্ড স্মাগলিংয়ে জড়িত ছিলেন দীর্ঘদিন, তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনি 3 বারের এমপি, কিন্তু তার বিরুদ্ধে 21টি মামলা ছিল, হত্যা মামলা সহ বিভিন্ন রকম মামলা ছিল। ইন্টারপোলে তার বিরুদ্ধে ইন্টারপোলেও তাকে খোঁজা হয়েছে, এবং এমপি হওয়ার পরে আওয়ামী লীগ আমলে তার মামলাগুলা খালাস হয়েছে, কোনোটা মানে তাকে রেহাই দেওয়া হয়েছে। এই যে তারও যে জীবনটা, তার জীবনটাও কিন্তু স্বাভাবিক জীবন ছিল না। তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারপরে উনি এমপি হয়েছেন, স্বাভাবিক জীবন কিন্তু ছিল না। বলা হচ্ছে যে তার এলাকাবাসী এবং আমরা যেটা সংবাদকর্মী হিসেবে জানি যে একটা বড় মাফিয়া চক্রের সাথে তারও একটা সম্পর্ক ছিল। শাহীন তো তার বাল্যবন্ধুকে খুন করলো কেন? এবং খুন করলে এইরকম পৈশাচিকভাবে খুন হয়, এটা তো চিন্তাও করা যায় না যে একটা মানুষকে খুন করার পরে টুকরা টুকরা করে তার হাড় থেকে মাংস খুলে সেই মাংস মানে হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে তারপরে তাকে ছিন্ন ভিন্ন করা, তাকে ট্রেস না পাওয়া যায়। যদি এটাই হয়, তবে হত্যাকাণ্ডের সাথে লাশের সম্পর্ক থাকবে, হত্যাকাণ্ডের সাথে বিচারের সাথে পোস্টমর্টেম রিপোর্ট থাকবে। পোস্টমর্টেম রিপোর্ট যতক্ষণ পর্যন্ত কোর্টে প্রডিউস না করা যাবে, ততক্ষণ পর্যন্ত বিচারক কিসের ভিত্তিতে বিচার করবেন? এবং লাশ যদি না পাওয়া যায়, আমরা যদি দেখি এখনকার যে পরিস্থিতি, যদি আমরা ধরে নেই যে এখন পর্যন্ত যে অবস্থা, তো আমরা লাশ পাচ্ছি না, লাশ যদি না পাই, তো আমরা খুন বলবো না গুম বলবো। আমরা ইলিয়াস আলীর ঘটনাটা জানি, ইলিয়াস আলী খুন হয়েছে না গুম হয়েছে কেউ কিন্তু জানি না। আনারের ব্যাপারটা একই, এখন খুন হয়েছে না গুম হয়েছে, লাশ যদি না পাই আমরা সেটা বুঝবো কিভাবে? এখন লাশ পাওয়া যাওয়ার পরে আমরা যদি খণ্ডিত লাশ পাই, সেটা ডিএনএ টেস্টের পরে বোঝা যাবে এটা আনারের লাশ নাকি অন্য মাংসপিণ্ড, সেটা এরকম হতে পারে। এখন এই পরতে রহস্য কিন্তু থেকেই যাবে। শুধু এক শাহীন জড়িত, আমাদের বাংলাদেশে যাদেরকে এখন পর্যন্ত ধরা হয়েছে, যে খুলনার 2 জন, ঝিনাইদহ 2 জন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা ভারতের পার্টি কারা কারা জড়িত, ওইখানে কেউ জড়িত আছে কিনা আমরা কিন্তু জানি না। এবং আমাদের গোয়েন্দা প্রধান এবং আমাদের হোম মিনিস্টার কিন্তু শুধু আমাদের অংশের কথাই বলছেন, এবং ইন্ডিয়ার কোনো পুলিশও কিন্তু আমাদের অংশের কারা কারা জড়িত, ওই অংশে কারা কারা জড়িত, আদৌ ওই অংশে কেউ জড়িত আছে কিনা তারা কিন্তু মুখ খুলছে না। তারা কিন্তু একটা কথা বলছে, তদন্ত শেষে আমরা কথা বলবো। তারা কিন্তু কোনো কিছু নিয়ে কোনো কথা বলে নাই। এবং তাদের যে গোয়েন্দা প্রধান সেখানে স্পটে গিয়েছিলেন, তিনি কিন্তু কোনো কথা বলেননি যে তদন্ত হওয়ার পরে আমরা সব কিছু বলবো, এরকম কিন্তু তাদের মধ্যে কথা ছিল। আর আমরা কিন্তু সব বলে দিচ্ছি, কে ধরেছে, কিভাবে মেরেছে, কোথায় মেরেছে, কিভাবে ব্লিচিং পাউডার নিয়ে গেছে, গ্লাভস নিয়ে গেছে, এগুলা পর্যন্ত আমরা বলে দিচ্ছি আমরা এখানে থেকে। ওইদিকে আখতারুজ্জামান শাহীন তো ঢাকার একটি টেলিভিশনকে সাক্ষাৎকারে দিয়ে বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ,
এবং সে ধরাছোঁয়ার বাইরে, সে কিন্তু ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছে, সে দেশে আসছিল এবং দেশের বাইরে চলে গেছে। তো এই রহস্যটা কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব অল্প সময়ের মধ্যে এই রহস্যটা আমরা ভেদ করতে পারবো। আমার এই হত্যাকাণ্ডের পরে মনে হয়েছে, আপনার নিশ্চয়ই মনে আছে যে ব্রাহ্মণবাড়ি একটা খুন হয়েছিল, নিদারাবাদ হত্যাকাণ্ড, যেটা যে শশাঙ্কর ফ্যামিলি এবং তার স্ত্রী এবং 6 জন সন্তান সহ খুন করে ড্রামে করে তারপরে চুন দিয়ে পানিতে ফেলে দিয়েছিল। সেই যে একটা হত্যাকাণ্ড, যেই বর্ণনা ছিল, তার চেয়ে ভয়াবহ বর্ণনা কিন্তু এই হত্যাকাণ্ডে। এরকম একটা হত্যাকাণ্ড যখন একজন এমপিকে নিয়ে হয়, তখন এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং বিষয় যে এই জাতীয় মানুষ আমাদের, তিনি তো একবারের এমপি না, 3 বারের এমপি, 3 বারের এমপির সাথে এরকম শত্রুতা থাকবে কেন? এবং সেই শত্রুতা যদি ব্যবসা সংক্রান্ত শত্রুতা হয়, এবং না, কিন্তু ওনার যে সমস্ত ওনার প্রোফাইল দেখে যা বোঝা যায়, তিনি তো বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত, বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। এবং এই ব্যবসাটা যেটা তিনি হত্যার শিকার হয়েছেন, যেই ব্যবসায় বলা হচ্ছে যে এখন পর্যন্ত তিনি স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত ছিলেন। তো এইটা যদি হয় যে আমাদের জনপ্রতিনিধিরা যদি স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকেন এবং সেইটার ফলে যদি তার এরকম করুণ পরিণতি হয়, সেটা আমাদের জন্য দুঃখজনক আমি বলবো। তবে আমরা শেষ করব যে আনারকে যারাই হত্যা করেছেন, অথবা তিনি যদি গুম হয়ে থাকেন, অথবা যেটাই হোক, তার যথাযথ তদন্ত করে এবং আইনের শাসন যাতে প্রতিষ্ঠা করা হয়, যাতে বিচারটা হয়, যে বিচারের দীর্ঘসূত্রিতায় যেন এটা হারায় না যায়। ধন্যবাদ। দিনের অন্য একটি ঘটনা আপনি নিশ্চয়ই জানেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত, এবং সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে। তো আপনার কি মনে হয়? এটা আমাদের বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ 2টা কাগজ আমরা বেনজিরের সম্পদ নিয়ে রিপোর্ট করেছিলাম, বিশেষ করে কালের কণ্ঠ বেশি হাইলাইট করেছিল, এবং সেই রিপোর্ট 2টা কাগজের রিপোর্টের প্রেক্ষিতেই কিন্তু আজকের এই বেনজিরের সম্পদের ফলো আপটা। আমার বিবেচনায় যে বেনজির সাহেবের যে সম্পদ আমরা দেখলাম এখন পর্যন্ত, আদালত যেটা করেছে, সম্পদের বিবরণ তো আমাদের কাগজে ছাপাই হয়েছে, আদালত যেটা করেছে 80টা দলিল ক্রোক করেছে, 83টা ব্যাংক অ্যাকাউন্ট ক্রোক করেছে। তো একজন মানুষের সম্পদ, এটা আইজিপি ছিলেন, সরকারি কর্মকর্তা, তার 83টা দলিল সম্পদের। তো 83টা দলিল তো অনেক বড় সম্পদ, 83টা দলিল তো এমনি এমনি হয় না। আর একজন মানুষের বা একটা ফ্যামিলির 3-4 জন মানুষের, ওনার 2 মেয়ে, উনি এবং ওনার ওয়াইফ 4 জনের যদি আমরা ব্যাংক অ্যাকাউন্ট ধরি, 33টা ব্যাংক অ্যাকাউন্ট তো হওয়ার কথা না, লেনদেন তো হওয়ার কথা। 20টা ব্যাংকে 33টা মানে লেনদেন, তো বিশাল লেনদেন। তো আমার মনে হয় যে বেনজির সাহেবের এই যে সম্পদের হিসাব, এবং আমরা গণমাধ্যমে আমরা যেটা প্রকাশ করেছি, এই সম্পদের হিসাবটা যথাযথভাবে হওয়া উচিত। এবং তিনি যদি বৈধভাবে এই সম্পদ করে থাকেন, তবে তো তিনি বৈধ কাগজপত্র এবং তার বৈধ বক্তব্য তিনি দিতে পারবেন। আর যদি অবৈধ সম্পদ হয়ে থাকে, তো অবৈধ সম্পদের একটা বিচার হওয়া উচিত। অবৈধ সম্পদের দুর্নীতির কারণে বহু মানুষকে আমরা, বহু সম্মানিত মানুষকে আমরা আদালতে ঘুরতে দেখি যে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে, এবং বিরোধী দলের নেত্রী বেগম জিয়া থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এনে তারা আদালতে ঘুরছে এবং আদালতের মামলার আসামি হয়ে আছে। সেই প্রেক্ষাপটে আমি মনে করব যে আইনটা সবার জন্যই যদি সমান হয়, তো বেনজির সাহেবের যদি বৈধ সম্পদ হয় তিনি বেঁচে যাবেন, আর যদি অবৈধ সম্পদ হয়, এই অবৈধ সম্পদ কিভাবে তিনি করেছেন সেটার একটা জবাব দিতে হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বেনজির সাহেবের সম্পদের হিসাব চেয়ে এবং জব্দ করে হয়তো দুর্নীতি দমন কমিশনের যে এতদিনের যে একটি ইমেজ, যে দুর্নীতি দমন কমিশন শুধু মানে চুনোপুঁটি ধরে, রাবক বোয়াল ধরে না, এই যে দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে এই যে একটা অভিযোগ, সেই অভিযোগটা হয়তো কিছুটা হলেও খণ্ডিত হবে, এবং তারা দুর্নীতি দমন কমিশন হয়তো সব দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হবে যে না, তারা রাবক বোয়ালকেও ধরে এবং এইরকম ক্ষমতাবান মানুষকেও মানুষের সম্পদেরও হিসাব করে। যদি এমন হয় যে দুর্নীতি দমন কমিশন এবং আইনের ফাঁক দিয়ে
তার সম্পদ এবং তার দুর্নীতিকে জায়েজ করে দিলাম, যদি এরকম কোনো প্রক্রিয়া হয় তবে সেটা দেশবাসী আহত হবে। কারণ যদি দুর্নীতি দমন কমিশন বেনজির সাহেবের লন্ড্রির কাজটা করে দেন, দেশবাসী আহত হবে। আপনার এই সন্দেহ কেন? আমার এই সন্দেহটা এই জন্য হয় যে কখনোই কোনো ক্ষমতাবানদের বিচার বাংলাদেশে যথাযথভাবে হয় নাই। আইনের কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বেরিয়ে গেছে। বেনজির সাহেব তো ক্ষমতাবান, এবং বেনজির সাহেব এই সরকারের বিভিন্ন পার্টে বেনজির সাহেবের ভূমিকা ছিল। তো সরকার তিনটা মেয়াদের এই যে সরকার আমাদের বর্তমান সরকারের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে বেনজির সাহেব যেই জায়গায় ছিলেন, যেই সমস্ত দায়িত্বে তিনি দায়িত্ব পালন করেছেন, যে সমস্ত পজিশনে দায়িত্ব পালন করেছেন, সেই সমস্ত পজিশনে কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ এবং আস্থাভাজন এই দায়িত্ব পালন করেছেন। সে আস্থার একটা প্রতিদান নিশ্চয়ই আছে, এবং সেটা যদি থাকে তবে লন্ড্রির কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আইনের শাসন থাকে, যদি বেনজির সাহেবের অবৈধ সম্পদের বিচারের মুখোমুখি বেনজির সাহেবকে হতে হয়, যদি আইনের শাসনটা থাকে, তো অন্যদের জন্য এটা মেসেজ হবে যে বেনজির সাহেবও বাঁচতে পারে নাই, এত ক্ষমতাবান এবং সরকারের এত বেশি আস্থাভাজন হয়েও বেনজির সাহেবকেও কিন্তু আইনের মুখোমুখি হতে হয়েছে। সুতরাং তোমরা যারা এখন দুর্নীতি করছো, তোমাদেরকেও আইনের মুখোমুখি হতে হবে। এই মেসেজটা সারা দেশের মানুষের মধ্যে এবং এখন যারা ক্ষমতাবান তাদের মধ্যে যাবে। আর যদি বেনজির সাহেব লন্ড্রির মতো একদম পরিষ্কার হয়ে যান, লন্ড্রিতে কাপড় দিলে যেমন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, বেনজির সাহেবের দুর্নীতি যদি এরকম পরিষ্কার হয়ে যায়, তবে জাতির জন্য সেটা দুঃখজনক হবে। তখন দুর্নীতিতে উৎসাহ পাবে মানুষ, যে দুর্নীতি করলে কিছু হয় না, এরকম দুর্নীতি দমন কমিশনের আইনের ফাঁক দিয়া পরিষ্কার হওয়া যায়। সেটা আমরা প্রত্যাশা করি যে আইনের শাসনটা বা দেশবাসী দেখবে, এবং অবৈধ সম্পদ, অবৈধ ক্ষমতার ব্যবহার এবং অবৈধভাবে সব কিছু করার বিচারের মুখোমুখি হইতে হয় বাংলাদেশে, সেই ব্যবস্থাটা আছে। এইটার প্রতি আস্থা আমাদের বাড়বে যদি বিচারটা হয়। ধন্যবাদ আবারও আপনাকে। সমকালের শিরোনাম দেখছি আমি, সিপিডির সংলাপ হয়েছে একটা, সেখানে বলা হয়েছে ব্যাংকে আস্থা না ফিরলে বিপর্যস্ত হবে অর্থনীতি। এটা তো আজকে গতকাল একটা সেমিনারে বলা হয়েছে, এবং দেশের বিশিষ্ট জনরা, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সবাই এই কথাটা বলেছেন। ব্যাংকের যে আস্থাহীনতা, ব্যাংকটা সালাউদ্দিন সাহেব বলছেন, সাবেক গভর্নর, যে বাংলাদেশ ব্যাংকটা একটা সমবায় সমিতিতে পরিণত হয়েছে, এবং রেগুলেটরি যে ব্যাংকের যে রেগুলেটরি বাংলাদেশ ব্যাংক ঠিকমতো কাজ করছে না বলে, অথবা কাজ করতে পারছে না বলে ফাহমিদা খাতুন মানে মন্তব্য করেছেন। তো আমার বক্তব্য হলো যে বাংলাদেশ ব্যাংক অন্যের চাপে অথবা নিজেদের দুর্বলতায় ঠিকমতো কাজ করতে পারছে না, এটা আমি মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকে এখনো যারা আছে তারা চালানোর মতো তাদের কোনো সক্ষমতা নাই। সক্ষমতা থাকলে বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করার, ব্যাংকগুলো পরিচালিত করার যে দক্ষতা থাকা উচিত ছিল বাংলাদেশ ব্যাংকের, সেই দক্ষতা কিন্তু দিন দিন মানে ডেটোরেট করতেছে। এটার মানে উচ্চতায় বাড়ছে না, কিন্তু মানের দিক থেকে উচ্চতা হচ্ছে না, নিম্নমানের দিকে যাচ্ছে। আপনার ব্যাংকের যে অবস্থা, ব্যাংক যখনই আমরা দেখলাম যে ব্যাংকগুলো মার্জের ব্যবস্থা করতেছে, তখনই তো ব্যাংক পাড়া একটা আতঙ্ক তৈরি হয়েছে। যে সমস্ত মার্জিং এর জন্য যে সমস্ত ব্যাংকের তালিকা করা হয়েছে, সেই সমস্ত ব্যাংক থেকে কিন্তু সকল ডিপোজিট গ্রাহকরা তুলে নিয়েছে, এবং অনেক ব্যাংকের রেগুলার যারা মানে অ্যাকাউন্ট হোল্ডার ছিল তারাও তাদের ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছে, এবং ব্যাংকগুলো চলে গেছে মুষ্টিমেয় কয়েকজনের হাতে। 7-8টা ব্যাংক তো একজনের হাতেই চলে গেছে, 9টা সম্ভবত 10টা ব্যাংক একজনের হাতে চলে গেছে। এই যে ব্যাংক কক্ষিগত করা, ব্যাংকের ব্যবসাটা নিয়ে নিজেদের মতো করে জনগণের টাকা নিজের টাকা মনে করে ব্যাংকের যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা যদি কন্টিনিউ করে তো দেশবাসী টাকা তো ব্যাংকে রাখবে না। এখনও আমি মনে করি বাংলাদেশের যে ব্যাংকে যে পরিমাণ টাকা আছে তার চেয়ে বেশি টাকা মানুষের ঘরে আছে। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আস্থাহীনতায় ভোগে কিন্তু ব্যাংক থেকে টাকা তুলে ঘরে নিয়ে গেছে, এবং ঘরের টাকা যতদিন পর্যন্ত ব্যাংকে না যাবে
ব্যাংক যতক্ষণ পর্যন্ত জনগণের আস্থার জায়গায় না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত ব্যাংকের এই তারল্য সংকট, ব্যাংকের এই খেলাফি ঋণের অবস্থা, অব্যবস্থাপনা, সুশাসনের অভাব, এগুলো কিন্তু ঘাটতি থাকবেই। সুতরাং ব্যাংকের সুশাসনটা তৈরি করতে হবে। বাংলাদেশ ব্যাংকে তার নিজের যে রেগুলেটরি অথরিটি আছে সেটাকে কাজে লাগাইতে হবে এবং ব্যাংকের মালিকদের যে ওই সেমিনারে তো বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যেন সমবায় সমিতি, যেটা আমি বললাম, সালাউদ্দিন সাহেব যেটা বলছেন, সমবায় সমিতি হলেও তো চলে। এখন সমবায় সমিতি যদি হয় যে সমিতির টাকায়, যে আমরা বিভিন্ন সময় আমরা খবরের কাগজে নিউজ করি, সমবায় সমিতির নামে কিছু হাই হাই কোম্পানি হয়, সমিতির টাকা তুলে কিছু লোক চুরি করে নিয়ে যায়। আমাদের দেশের ব্যাংকিং অবস্থা তো ওইরকম হয়ে গেছে আর কি। এখন যে যেভাবে পারছে ব্যাংক লুট করছে এবং ব্যাংক লুটেরাদের কোনো বিচার হচ্ছে না। এখন আমরা এই সমস্ত দু একটা প্রোগ্রামে কথাবার্তা যদি কিছু বলি, আমাদের মুখ বন্ধ করলেই তো সারা দেশের মানুষের মুখ বন্ধ হচ্ছে না। সুতরাং আমরা কথা বললেই যে আমাদের মুখ বন্ধ করতে হবে, আর সেই মুখ বন্ধ করার প্রসেস যদি হয় সেটা নগ্নভাবে, সেটা তো আরও বেশি খারাপ দেখা যায়, আরও বেশি দৃষ্টিকটু হয়। এখন ব্যাংকের মালিকরা নিজেরা মনে করে জনগণের টাকা মানে তাদের নিজেদের টাকা, কোনো জবাবদিহিতা তো নাই। জবাবদিহিতা থাকলে ব্যাংক নিয়ে আজকে অচল অবস্থা তৈরি হতো না। আজকে ব্যাংকের তারল্য সংকট দূর করার জন্য যতটা না চেষ্টা করা হয়, রিজার্ভ বাড়ানোর জন্য যতটা না চেষ্টা করা হয়, তার চেয়ে বেশি চেষ্টা করা হয় ব্যাংকের টাকা কিভাবে লুট করা যাবে। কারণ ব্যাংকের টাকা লুট করলে ব্যাংকে আর ফেরত দিতে হয় না, এটা বাংলাদেশের কালচার হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত দেখেন কোনো ব্যাংক, এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বাইরেও তারা করতে পারে, কোনো যে সমস্ত ব্যাংকের ঋণ খেলাপি যারা আছে, যারা মন্দ ঋণের তালিকাভুক্ত আছে, তাদের তালিকাটা অন্তত ওই ব্যাংক তার প্রত্যেকটা ব্যাংক তার নিজের ব্যাংকের ওয়েবসাইটে অন্তত দিতে পারে যে এরা হলো মন্দ ঋণের গ্রাহক, এরা আমাদের ব্যাংকের টাকা মেরে দিয়েছে। কোনো ব্যাংকে আপনি তালিকাটা পাবেন না। যদি স্বচ্ছতা আনতে হয়, বাংলাদেশের ব্যাংকের যদি আস্থা আনতে হয়, তো মন্দ ঋণ অথবা ব্যাংকের খেলাপি অথবা যারা ব্যাংকের টাকা মেরেছে তাদের তালিকা বাংলাদেশে প্রকাশ করতে হবে। যতদিন না এই তালিকা প্রকাশ না করা হবে ততদিন ব্যাংকের প্রতি মানুষের আস্থা কখনোই ফিরবে না বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।